রহস্য গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দের অভিনন্দন ও ছোটদের ভালোবাসা। আপনাদের জন্য নিয়ে আসা হলো আরও একটি নতুন গল্প। আজকের গল্পের নাম তারকনাথ তান্ত্রিক ও ব্রহ্মদৈত্য। লেখক সুমনেশ জালই। ভয়েস ওভার রুবি মজুমদার। সহযোগিতায় দীপশিখা বোস, ঋতজা বোস, ঋতিকা গুপ্তা ও সুমন্ত দাস। ভিডিও এডিটিং জিৎ। এইসব ভেবে ভেবে দোটানায় পড়ে গেলাম। মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। শেষে আজ এই আড্ডা মুখর সন্ধেটা আমার মনে গল্প শোনার ইচ্ছেটাকে এতটাই প্রবল করে তুলল যে কিশোরীকে ছাড়াই তারানাথের কাছে গল্প শুনতে যাওয়ার জন্য মনস্থির করে ফেললাম। তাই আর আগু কিছু না ভেবে ট্রামে চড়ে বসলাম মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। এখন মাসের শুরু, সদ্য মাইনে পেয়েছি, পকেট গরম, কাজেই এখন একটু খরচা করাই যায়। তাই ট্রাম থেকে নেমে মটলেনে ঢোকার আগে সেই উড়েদের তেলে ভাজার দোকান থেকে গরম গরম মোচার চপ, বেগুনি আর ফুলুরি এবং তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো সিগারেট কিনে হাজির হলাম তার বাড়িতে। ভিতরে ঢুকতে গিয়ে হতবাক হয়ে গেলাম। দেখলাম বাইরের ঘরে বসে তারানাথ নিবিষ্ট মনে হেলো হুঁকোয় তামাক টানছে, আর তার সামনে বসে আছে কিশোরী। আমাকে দেখে তারানাথ একটা পরিতৃপ্তির হাসি হেসে আরে ভেতরে এসো বলে কিশোরীর দিকে ঘুরে তাকালো। তারপর কিশোরীকে বলল, কি হলো, আমার কথা মিলল? আমার আসার কথা তারানাথ কি তাহলে আগে থেকেই জানতো? আমি তাকে এই কথা জিজ্ঞেস করলাম। কিশোরীও মনে মনে এই কথাটাই ভাবছিল হয়তো, তাই আমার প্রশ্ন করাতে সেও জিজ্ঞাসু দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে রইল। ঘর ঘর শব্দ করে হুঁকোয় টান দিয়ে হো হো করে হেসে আমাদের উত্তর দিল তারানাথ, আরে আজ বাইরে আবহাওয়াটার কথা ভুলে যাচ্ছ কেন তোমরা? সকাল থেকে এইরকম বৃষ্টি বাদলার পরিবেশ, তাই সকাল থেকেই মনে হচ্ছিল এইরকম একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় তোমাদের মতো গল্প পিপাসু অকৃত্রিম শ্রোতারা
হাতছাড়া করবে না। তারানাথের এই উত্তরে কিশোরী তার অবাক ভাবটা কাটিয়ে হেসে বলল, হাই বলুন, আমি তো ভেবেছিলাম এতক্ষণে বোধহয় আপনি... কিশোরীর কথা মাঝপথে থামিয়ে তারানাথ আবার বলল, কি ভেবেছিলে? আমি তন্ত্র শক্তির দ্বারা কিছু বুঝতে পেরেছিলাম কিনা? সে সব কিছু না। শোনো, তোমাদের একটা কথা বলি। কেবলমাত্র রক্তের সম্পর্ক থাকলেই মানুষ মানুষের আত্মীয় হয় না। তাদের মধ্যে আত্মার নিবিড় সম্পর্ক থাকতে হয়। তোমাদের সঙ্গে আমার সেই সম্পর্ক তৈরি হয়ে গেছে। কথাটা ঠিক, আমাদের সঙ্গে তারানাথের আত্মার সম্পর্কই বটে। আমি এতক্ষণ দরজার কাছে একইভাবে দাঁড়িয়েছিলাম। কিশোরী আমার হাতের দিকে দেখিয়ে বলল, তোমার হাতের বস্তুগুলো তো ঠান্ডা হয়ে গেল এতক্ষণে, এখনো কি ওগুলো হাতে ধরেই দাঁড়িয়ে থাকবে? আমি ভুলেই গিয়েছিলাম তেলে ভাজার কথা। কিশোরীর কথায় এখন আবার খেয়াল হলো। তাই তো, দেখেছো, এইগুলোর কথা দিব্যি ভুলে বসে আছি। বৃষ্টি বাদলার দিনে সন্ধ্যাবেলায় শুধু মুখে আড্ডা দিতে মন চায় না, তাই তো এগুলো নিয়ে আসা। তারানাথ এবং কিশোরী আমার কথায় মিটিমিটি হাসছিল। আচ্ছা, এইগুলোর ব্যবস্থা আমি করছি। তুমি আগে ভিতরে এসে তক্তপোষে একটু থিতি হয়ে বসো তো। আমাকে কথাটা বলে ভিতর থেকে তার মেয়েকে ডাক দিল। চারি, চারি মা, একবার এদিকে আয় তো মা। ভিতর থেকে চারি উত্তর দিল, আসছি। আমি এবার তক্তপোষে গিয়ে বাবু হয়ে বসতে তারানাথ আমাকে বলল, তোমরা যে আসবে সেটা আমি মনে মনে আন্দাজ করেই ছিলাম। কলকাতা শহরে তো আমার বন্ধু বলতে কেউ নেই তোমরা ছাড়া, তাই অনেক দিন তোমাদের না দেখলেই মনটা কেমন যেন হু হু করে। চারি এমন সময় বাইরের ঘরে আমাদের কাছে এসে হাজির হলো। আমাকে দেখেই একগাল হেসে বলল, ও কাকা বাবু চলে এসেছেন? আমি হেসে হ্যাঁ জানিয়ে তেলে ভাজার ঠোঙাটা তার হাতে তুলে দিলাম। হ্যাঁ তো তেলে ভাজা। হাসি মুখেই উত্তর দিল সে। আমি বললাম, তুই নিয়ে যা, সবার জন্য আছে। এর সাথে জবজবে করে সর্ষের তেল মাখিয়ে মুড়ি আর কাঁচা লঙ্কা দিস তো একটু। হাসতে হাসতেই আমার আর কিশোরীর দিকে তাকিয়ে, সত্যি আপনারা পারেন বটে। বলে তেলে ভাজার ঠোঙাটা নিয়ে চারি ভিতরে চলে গেল। বড্ড ভালো মেয়ে, রূপে গুণে বড় লক্ষ্মী। সে চলে গেলে আমি পাঞ্জাবির বুক পকেট থেকে তারানাথের জন্য কিনে আনা পাসিং শোয়ের প্যাকেটটা তক্তপোষের উপর রাখলাম। তারানাথ আমাদের পেয়ে মনে মনে আজ বড়ই আনন্দ পেয়েছিল। এবার সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে মজার ছলে আমাদের বলল, আজ যে তোমরা আসবে আশা করেছিলাম, তবে এত উপঢৌকন নিয়ে আসবে আশা করিনি। আজ সন্ধ্যার জল খাবার আর নৈশভোজ দুটোই বেশ জমে গেল। আমি হেসে তাকে প্রশ্ন করলাম, সন্ধ্যের জলখাবারটা না হয় বুঝলাম, কিন্তু নৈশভোজের ব্যাপারটা কি? কিশোরীর দিকে চোখের ইশারায় দেখিয়ে তারানাথ উত্তর দিল, কিশোরীও আজ খালি হাতে আসেনি, এক হাড়ি রাবড়ি নিয়ে হাজির হয়েছে। আরে ও কিছু না, আপনি রাবড়ি খেতে ভালোবাসেন জানি, তাই আজ নিয়ে এলাম একটু। সে তো বটেই, সে তো বটেই, কিন্তু তার থেকেও বড় কথা হলো এখন মাসের প্রথম তোমাদের মাইনে হয়েছে। সে ঠিক আছে, মাসের পয়লা দিকে পকেট গরম থাকলে একটু আধটু এইসব বিলাসিতা করতে ইচ্ছা যায়। চারি একটা বড় গামলায় মুড়ি আর একটা থালায় তেলে ভাজা এবং শশা কাঁচা লঙ্কা দিয়ে চলে গেল। আমরা খেতে শুরু করলাম। কিশোরী একগাল মুড়ি মুখে পুরে দিয়ে চিবোতে চিবোতে তারানাথকে বলল, যাক, বর্ষামুখর সন্ধ্যায় তেলে ভাজা মুড়ি তো হলো, এবার গল্পটা শুরু হলেই সন্ধ্যাটা জমে যায়। আরে আগে খেয়ে নাও, তারপর চারিকে চা দিতে বলেছি। চা খেয়ে তারপর না হয় গল্প বলা যাবে। তারানাথ উত্তর দিল। এখন খিদেটাও পেয়েছিল। তেলে ভাজা সহযোগে মুড়ি খাচ্ছিলাম এক মনে। তাই তারানাথের এই কথায় সায় দিয়ে আমি কিশোরীকে বললাম, সেই ভালো, সব সেরে নিয়ে এক মনে গল্প শোনা যাবে। তাই সই বলে কিশোরী একটা বেগুনি তুলে নিল থালা থেকে। মুড়ির পর্ব যখন শেষের দিকে, তখন চারি আমাদের জন্য চা দিয়ে গেল।
তেলে ভাজা মুড়ির পর গরম চায়ের শেষে শরীর মন বেশ চনমনে হয়ে উঠল। আমাদের খাওয়া শেষ হলে তারানাথ ভিতরে গেল বাসনগুলো রেখে আসতে। আগেই বলেছি, তারানাথ আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ হওয়ায় আমরা তার সামনে সিগারেট খাই না। তারানাথ সেটা জানে, তাই আমাদের সিগারেট খাওয়ার সুযোগ করে দিতেই তার এই ভিতরে যাওয়া। আমরা বাইরের বারান্দায় এলাম। কিশোরী পকেট থেকে সিগারেট বের করতে করতে আমাকে বলল, আজ একদম ভালো লাগছে না জানো, তাই অফিস থেকে বেরিয়ে সোজা এখানে চলে এলাম। মনে মনে চাইছিলাম যে তুমিও আজ সন্ধ্যায় যেন এখানেই আসো, সেটা যে সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি কিন্তু। আমি দেশলাই জেলে নিজের সিগারেটটা ধরিয়ে আগুনটা কিশোরীর দিকে বাড়ালাম। কিশোরীও আমার হাত থেকে নিজের সিগারেটটা ধরিয়ে নিল। এবার আমি ধোঁয়া ছেড়ে তাকে বললাম, আমরা তিনজনেই তিনজনের কথা ভাবছিলাম। ওই যে তারানাথ বলল শুনলে না, আমাদের আত্মার নিবিড় যোগ রয়েছে। কথাটা কিন্তু খুব ভুল বলনি। হেসে উত্তর দিল কিশোরী। এরপর আমরা নিজেদের টুকিটাকি অফিসের কথা বলতে বলতে সিগারেট শেষ করলাম। ওদিকে তারানাথ ঠিক সময় মতো আবার বাইরের ঘরে চলে এসেছে। আমরা ঘরের ভিতর এসে এবার জুত করে তক্তপোষে বসলাম। পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে চোখ বন্ধ করে তাতে টান দিল তারানাথ। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, এই যে তোমরা যেটুকু করলে খুব ভালো লাগলো। হয়তো খুব এলাহি আয়োজন নয়, আড়ম্বর নেই, কিন্তু এতে যে আন্তরিকতার ছোঁয়া লেগে আছে সেটাতেই পরম তৃপ্তি লাভ হয়। ছোট ছোট পাওয়াগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার যে কি পরম আনন্দ সেটা সবাই বুঝতে পারে না। জীবনে যতটুকু পাওয়া যায় ততটুকুই খুশি মনে গ্রহণ করতে হয়। যারা এটা করতে পারে তারাই জীবনে সুখী হয়। অধিক কামনা বাসনা মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনে। সেই রকমই একটা ঘটনার কথা আজ তোমাদের বলবো। কথাটা শেষ করে সিগারেটের শেষ টান দিয়ে সেটা নারকেল মালার ছাইদানিতে নিভিয়ে ধোঁয়া ছাড়ল তারানাথ। আমরা ইতিমধ্যেই গল্পের গন্ধ পেয়ে গেছি, তাই সামনের দিকে একটু ঝুঁকে একাগ্র চিত্তে তাকিয়ে রইলাম তার দিকে। তারানাথ আবার বলতে শুরু করলো, মাতু পাগলির সাক্ষাৎ পাওয়া তখন আমার জীবনে ঘটে গেছে। বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির পাল্লায় পড়ে আমার যে কি অবস্থা হয়েছিল সে তো তোমাদের জানা আছে। পাগলি ডামরতন্ত্রের সিদ্ধা ছিল। আমাকে পেয়ে যে নাস্তানাবুদ সে করেছিল সেই অভিজ্ঞতা আমার মরার আগে পর্যন্ত মনে থাকবে। তার কাছ থেকে বিদায় নিয়ে ভবঘুরের মতো এই পথে সে পথে তখন ঘুরে বেড়াচ্ছি। দিনের শেষে গ্রামের যদি কোনো গৃহস্থের বাড়ি জুটে যাচ্ছে তো ভালো, না হলে কোনো গাছের নিচে ফল খেয়ে ধুনি জ্বালিয়ে পথের ধারেই রাত কাটিয়ে দিচ্ছি। ঘরে ফেরার তখন কোনো অভিপ্রায় আমার নেই। মধুসুন্দরী দেবীর দর্শন তখনও পাইনি ঠিকই, কিন্তু ততদিনে সাধন মার্গের বেশ কিছু বিষয় আমার চাক্ষুষ করা হয়ে গেছে। কাজেই এই ভবঘুরে জীবন কাটাতে আমার খুব একটা অসুবিধা আর হতো না। তো এইভাবে পথ চলতে চলতে গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে হাজির হলাম বর্ধমানের একটি ছোট গ্রামে। গ্রাম বললে ভুল বলা হবে। আমি যেখানে এসে উপস্থিত হলাম সেটা হলো গ্রামের একটা প্রান্ত, নির্জন শ্মশান। এর খানিক পরে গ্রামের সীমানা শুরু হচ্ছে। অনেকটা পথ হেঁটে ক্লান্ত লাগছিল, তাই শ্মশানে একটা বিশাল মহানিম গাছের নিচে বসে জিরিয়ে নিচ্ছিলাম। গরমের দিন, ফুরফুর করে হাওয়া বইছে। একটা ছোট নদী তীর তীর করে বয়ে চলেছে। তাতে জল বেশি না থাকলেও বেশ স্বচ্ছ। এমন জলে স্নান করে নিতে পারলে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। তাই দেরি না করে নদীতে নেমে স্নান করতে যাব বলে প্রস্তুত হচ্ছি। এমন সময় পিছন থেকে একটা গুরুগম্ভীর গলা বলে উঠল, দেখে তো মনে হচ্ছে অনেক দিন ধরেই ঘর ছাড়া। আমি চমকে উঠে পিছন দিকে তাকালাম। দেখলাম একজন সাধু। এক মাথা ধবধবে পাকা চুল প্রায় পিঠ পর্যন্ত নেমে এসেছে।
কিন্তু কোনো জটা নেই। বড় দাড়ি, কপালে এবং হাতের দুই বাহুতে রক্তচন্দনের তিলক, পরনে পীত বস্ত্র, গলায় পদ্মবীজ এবং রুদ্রাক্ষের মালা। সাধু দীর্ঘদেহী, ফর্সা, এক কথায় বলতে গেলে বেশ সৌম্যধারী পুরুষ। তাকে দেখলেই অন্তরে আপনা হতেই ভক্তিভাব জন্মে ওঠে। আমি কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। কি খুঁজতে পথে বের হয়েছ? উদ্ভ্রান্তের মতো পথে পথে ঘুরে বেড়ালে তাকে ওইভাবে খুঁজে পাওয়া যায় না। ওতে আরো বেশি চিত্ত চাঞ্চল্য ঘটে। গুরু গম্ভীর কিন্তু স্নিগ্ধ কণ্ঠ, চেহারার সঙ্গে একেবারে উপযুক্ত কণ্ঠ। কি উত্তর দেব আমার জানা নেই, কাজেই হাত দুটো বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে রইলাম। আমার দিকে হাসি মুখে তিনি তাকিয়ে আছেন। আমিও কি করব কিছু বুঝতে পারছি না। যাও, তুমি যে কাজের জন্য যাচ্ছিলে তা সেরে এসো। স্নান সেরে নদী থেকে উঠে ডান দিকে কিছুটা এগিয়ে গেলে দেখবে শ্মশানকালীর একটা আটচালা মন্দির আছে। তার পাশেই আমার কুটির। আমাকে সেখানেই পাবে। আমি নমস্কার জানিয়ে নদীতে স্নান করতে চলে গেলাম। স্নান সেরে সাধুর নির্দেশ মতো ডান দিকে কিছুটা এগিয়ে যেতেই শ্মশানকালীর আটচালা মন্দির চোখে পড়ল। সেখানে মায়ের কাছে প্রণাম সেরে পাশের কুটিরে গিয়ে দেখলাম একটা বট গাছের নিচে নিজের আসনে সাধু বসে রয়েছেন। আমাকে দেখে খুব স্নেহ ভরে নিজের কাছে ডেকে নিয়ে বসতে বললেন। আমি তাকে প্রণাম জানিয়ে তার সামনে বসলাম। আমার মুখের দিকে তিনি এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তুমি তো ব্রাহ্মণ সন্তান, দীর্ঘদিন গৃহের বাইরে। আমি ঘাড় নেড়ে হ্যাঁ জানালাম। তিনি আবার বলে চললেন, গুরুর দেখা তো পাওনি, তবে গৃহ ত্যাগ করলে কেন? সংসারে থাকতে আমার ভালো লাগে না। আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার সংসার ত্যাগ কপালে নেই। তুমি যতই চেষ্টা করো, সংসার তোমাকে করতে হবেই। এ নিয়মের অন্যথা নেই। সাধুর কথা শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল কোনো মানুষ নয়, এ যেন আকাশ থেকে দৈববাণী হচ্ছে। আমি কথাগুলো শুনে হতাশ হয়ে পড়ছিলাম। বিমর্ষ হয়ে বললাম, তবে আমি যা চাইছি কিছুই কি পাবো না? সব বিফলে যাবে? আমার কথায় সাধু হাসলেন, বললেন, তা কেন? আমি তো তা বলিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার গুরু প্রাপ্তি আছে, ইষ্টপ্রাপ্তিও আছে। বেশ কিছু মানুষ তোমার দ্বারা উপকৃত হবে, বিপদমুক্ত হবে। কিন্তু গৃহত্যাগী সিদ্ধ সন্ন্যাসী বলতে যা বোঝায় তা তুমি কোনোদিনও হতে পারবে না। সে সাধনা করার সুযোগ তুমি পাবে, কিন্তু সম্পূর্ণ করতে পারবে না। তবে যেটা পাবে তাতে তোমার অন্ন বস্ত্রের কোনোদিনও অভাব হবে না। আজ বুঝতে পারি কথাগুলো একটাও ভুল বলেননি। উচ্চ মার্গের সাধনা করার সুযোগও আমি পেয়েছিলাম, কিন্তু সম্পন্ন করতে পারিনি। সাধক বলতে যা বোঝায় তা আমি নই। কিন্তু তখন নিজের ভাগ্যের পরিহাসে নিজের চোখেই জল চলে আসছিল। আমার মনের কথা সাধু যেন পড়ে নিলেন। আমার মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, শোনো বাবা, জীবনে যেটুকু পাবে সেটা নিয়েই খুশি থাকতে হয়। তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। অপরিসীম শক্তি, ক্ষমতা সবার জন্য নয়। অনেক কঠিন সাধনা প্রয়োজন, সবার পক্ষে সম্ভব নয় তা। তুমি চাইলেও কামিনী কাঞ্চন ত্যাগ করতে পারবে না। তাতে বিপরীত ফল হতে পারে, তুমি ধ্বংস হয়ে যেতে পারো। আমি চুপ করে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। তিনি সদা হাস্যমুখে আমার সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। অপরিসীম শক্তিকে নিজের মধ্যে সংযত করে রাখা সবার কর্ম নয়। মানুষ ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায়,
অর্জিত শক্তির অপব্যবহার করে ফেলে এবং তার ফলস্বরূপ ধ্বংস হয়ে যায়। তা তো তুমি নিজেই প্রত্যক্ষ করেছো একজন কাপালিকের সঙ্গে থেকে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। না, ইনি যে সিদ্ধ পুরুষ তাতে আমার আর কোনো সন্দেহই রইল না। সত্যি তো, কাপালিক নিজেই বেতালকে জাগিয়েছিল নিজের নোংরা উদ্দেশ্য চরিতার্থ না করতে পেরে নিরপরাধ মানুষের সর্বনাশ করার জন্য। সফল হয়নি, বেতালের হাতে নিজেই শেষ হয়ে গেছে নির্মমভাবে। সাধুকে দেখে আমার মনে যে বিশ্বাস জন্মেছিল, এবার সেই বিশ্বাসের উপর আমি নির্ভর করতে শুরু করলাম। সাষ্টাঙ্গে প্রণাম করে তাকে বললাম, আপনি আমাকে পথ দেখান। আমি পথ দেখাবার কে? পথ দেখান মহামায়া। এই পৃথিবীতে তিনি সমস্ত জীবকে পরিচালনা করে চলেছেন অবিরত। তার ইচ্ছে বিনা গাছের একটি পাতাও নড়বে না। যে পথে বেরিয়েছ সেই পথই তোমায় বাতলে দেবে তোমার কি করণীয়। তুমি যা চাইছো তা খুব শীঘ্রই পাবে, তবে সাবধান, নিজের রিপুকে সংযত রেখো। লোভ পরিত্যাগ করো, নচেত বিপদে পড়তে পারো। আমি তার কুটিরে দুদিন ছিলাম। দেবী মহামায়ার স্বরূপ, মাহাত্ম্য অনেক কিছু জানলাম। মনের কোণের আরও একটা দরজা খুলে গেল। নিজের জন্মদাত্রী মায়ের কথা মনে পড়ে গেল, আর মনে পড়ে যেতেই মায়ের জন্য মনটা কেমন হো হো করে উঠল। অমন মুগ্ধ কণ্ঠে চণ্ডী পাঠ করতে আমি আর দ্বিতীয় কাউকে শুনিনি। মন দিয়ে সেই পাঠ শুনলে আমাদের দেহের সব চক্রগুলো যেন জেগে ওঠে। আজও মনে পড়লে গায়ের রোম দাঁড়িয়ে যায়। এতটা বলে তারানাথ থামল। আমি মন দিয়ে সবটা শুনছিলাম। এর ফাঁকেই তারানাথের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই তার গায়ের সব রোম দাঁড়িয়ে গেছে। আমাদের গল্প বলতে বলতে তারানাথ পুরনো স্মৃতির মন্থন করছিল, তাই বোধহয় একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। তারপর সে যখন চোখ খুলল, দেখলাম তার চোখ দুটো ছলছল করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তক্তপোষের উপর রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরালো। আমরা দুজনে চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। তারানাথ উদাস মনে সিগারেট শেষ করল। তারপর আমাদের বলল, আসলে সেই সব দিনগুলো আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। পথে পথে ঘুরতাম, যেদিন জুটত আহার করতাম, যেদিন না জুটত পেট ভরে জল খেয়ে রাত কাটিয়ে দিতাম। কিন্তু সে ভবঘুরে জীবনে যাদের সান্নিধ্য পেয়েছি, সে তোমাদের কোনোদিনই বলে বোঝাতে পারবো না। এখন কলকাতা শহরে বাস করছি, মাথার উপর নিজের ছাদ আছে, দুবেলা দেবীর কৃপায় মোটা ভাত কাপড় জুটে যাচ্ছে। কিন্তু তারপরেও বলবো, তখনকার সেই পথে ঘাটে কাটানো জীবনটা আমার কাছে অমৃত প্রাপ্তির মতো। বর্ধমানের শ্মশানে সেই সাধুর কাছে কুটিরে দুদিন কাটালাম। তারপর তার কাছ থেকে বিদায় চাইলাম। তিনি অনুমতি দিয়ে বললেন, বেশ, তুমি তোমার পথে এগিয়ে যাও। মহামায়া তোমাকে রক্ষা করবে। বিপদ আসতে পারে, বুদ্ধি স্থির রেখে দেবী মহামায়াকে স্মরণ করে নিজের লক্ষ্যে এগিয়ে যেও। কল্যাণ হোক। আমি তাকে নমস্কার জানিয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সারাদিনের পথ পাড়ি দিয়ে দুটো গ্রাম ছাড়িয়ে সন্ধ্যার মুখে এসে হাজির হলাম অন্য একটা গ্রামে। দেখেই মনে হলো বেশ সমৃদ্ধ গ্রাম। ঘরে ঘরে সন্ধ্যা পড়ছে, ধূপ ধুনোর গন্ধে আকাশ বাতাস ম করছে। একের পর এক বাড়িতে শাঁখ বেজে উঠছে। সেই শব্দ যেন এই জীব জগৎ ছাড়িয়ে মহাশূন্যে গিয়ে বিলীন হচ্ছে। আহা, সে এক অদ্ভুত অনুভূতি। আমি গ্রামের মিঠু পথেই চোখ বন্ধ করেই
মহামায়াকে স্মরণ করতে শুরু করলাম। কারো গৃহদ্বারে আশ্রয় ভিক্ষা করার কথা আমার আর মনে রইল না। দীর্ঘদিন বাড়ি ছেড়ে পথে পথে জীবন ধারণ করছি। পথই যে জীবনের শ্রেষ্ঠ মার্গ, এর অব্যাহতি নেই, বিরাম নেই। যা আছে তা শুধু অমৃতের খোঁজ। এই মর্ম আমি ততদিনে বুঝে গেছি। সাধনার জন্য শান্তি প্রয়োজন, আর সেই শান্তির খোঁজেই আমার পথে পথে ঘুরে বেড়ানো। বেশ কিছুক্ষণ মহামায়ার চিন্তায় ধ্যানস্থ হয়ে গিয়েছিলাম। এবার চোখ খুললাম, আর চোখ খুলেই মনে হলো এই গ্রামে মা লক্ষ্মী বিরাজ করলেও যেন একটা বিষাদ কালো ছায়া গ্রামটাকে ঘিরে রেখেছে। প্রত্যেকটা গৃহে সচ্ছলতা আছে, কিন্তু যেন অন্য ধরনের বিপদে সবাই সন্ত্রস্ত হয়ে আছে। আমি চোখ খুলে দেখলাম কয়েকজন যুবক মাঝবয়সী গ্রামবাসী আমার থেকে কিছুটা তফাতে দাঁড়িয়ে আমাকে অবাক হয়ে দেখছে। তাদের মধ্যে সবাই পুরুষ। দেখে মনে হলো এরা সবাই চাষি। আমি তাদের দিকে তাকিয়ে হাসলাম। আমায় হাসতে দেখে এবার একজন সাহস করে হাত জোর করে বিনয়ী গলায় প্রশ্ন করল, আপনি কে? কোথা থেকে আসতেছেন বাবা ঠাকুর? তখন মানুষের মনে বিশ্বাস ও ভক্তি ছিল পুরো দস্তুর। এখনকার মতো শুধু প্রয়োজনে মেকি ভক্তিভাব কেউ দেখাতো না। তার উপর এরা আবার গ্রামের সহজ সরল মানুষ। আমি কোথা থেকে আসছি বলতে পারবো না। আমার তো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। পথ ধরে হাঁটতে থাকি। যখন যেখানে রাত্রের জন্য আশ্রয় পাই সেখানেই কাটিয়ে আবার এগিয়ে যাই। আজ যেমন এখানে এসে উপস্থিত হয়েছি। তা বাবা, এটা কোন জায়গা? একজন মাঝবয়সী লোক সেই একইভাবে হাত জোড় করে আমার দিকে এগিয়ে এসে বলল, আগে এটা বাগদি পাড়া বাবা ঠাকুর। বেশ, আজ রাতটার জন্য তোমাদের কারো গৃহে কি আমি একটু আশ্রয় পেতে পারি? সেই লোকটি এবার গদগদ হয়ে আমার কাছে এগিয়ে এলো। কি যে বলেন বাবা ঠাকুর, আপনি যাতে ব্রাহ্মণ আবার সন্ন্যাসী। আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিলেই আমি ধন্য হয়ে যাব। আগে আসেন বাবা ঠাকুর, আসেন। খুব ভক্তি ভরে সে আমাকে তার নিজের বাড়ি নিয়ে গেল। আমি সদর দরজা দিয়ে প্রবেশ করে দেখলাম বেশ সচ্ছল গৃহস্থ। অনেকটা জায়গা নিয়ে মাটির নিকোনো উঠোনের একপাশে পরপর দুটো ধানের গোলা, একপাশে বেশ বড় গোয়াল ঘরে দুটো বলদ আর বাছুর সহ 5খানা দুধেল গাই, তার পাশে গরুর গাড়ি সব রয়েছে। এদিকে উঠোনের আরেক দিকে মাটির দোতলা বাড়ি, তাতে অনেকগুলি ঘর। বাড়ির পিছনে মস্ত বাগান এবং পুকুর। আমি সন্ন্যাসী মানুষ, কারো ঘরে তো রাত্রিবাস করব না, তাই গোয়াল ঘরের পাশে আর একটা ছোট চালার মতো জায়গা ছিল, সেখানেই রাত্রিবাসের সব ব্যবস্থা হলো। গোয়ালের পাশে একটা মাটির উনুনে আমাকে রান্না করে খেতে হবে। ঘর থেকে চাল, ডাল, আনাজের সিধে, ঘরে বানানো দেশি গরুর খাঁটি ঘি, মশলা, জ্বালানির কাঠ সব এসেছে। সে একই লাহি ব্যাপার। সব গুছিয়ে ব্যবস্থা করে দিয়ে বাড়ির দক্ষিণ দিকে দেখিয়ে লোকটি আমাকে বলল, বাবা ঠাকুর, ওইখান থেকে কুয়ো আছে, বেশ ঠান্ডা জল। আপনি বরং একটু নিয়ে নিন। এই গরমের দিনে এতটা পথ পায়ে হেঁটেছেন, দেখবেন শরীরখানা একেবারে জুড়োই যাবে। গ্রামের মানুষদের অতিথি সৎকারের জন্য খুব বেশি সামর্থ্য থাকে না ঠিকই, কিন্তু এতটা নির্ভেজাল আন্তরিকতা থাকে, তাতেই মনটা আনন্দে ভরে যায়। এতক্ষণ এই মানুষটার সঙ্গে আমি আছি, আমার জন্যই এত কিছু করে চলেছে, অথচ তার নামটাই আমার জানা হয়নি এখনো অবধি। আমি হেসে তাকে বললাম, ঠিক আছে, তুমি যা আয়োজন করেছো তা যথেষ্ট। আমার আর কিছুর প্রয়োজন নেই। তা তোমার নামটাই জানা হলো না এখনো পর্যন্ত। বিগলিত মুখে আমাকে করজোড়ে বলল, আগে আমার নাম হারান বাগদি বাবা ঠাকুর। এরপর আমি কুয়োর ঠান্ডা জলে ভালো করে স্নান সেরে এলাম। সত্যি শরীর মন জুড়িয়ে গেল। সারাদিনের পথ চলার সমস্ত ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেছে।
স্নান সেরে এসে দেখলাম হারান মাটির উনুনে আঁচ দিয়ে দিয়েছে। আমাকে দেখে সে বলল, বাবা ঠাকুর, এই রান্না চাপিয়ে দিন। আমি চাল ডাল ধুইয়ে আলু কাইটিয়ে ধুইয়ে সব ব্যবস্থা করে রাখছি। আমি একটা হাঁড়িতে চালে ডালে একটু খিচুড়ি চাপিয়ে দিলাম। হারান চলে গেল স্নান করতে। ফিরে এসে সাজো কাপড় পরে একটা ধুনুচিতে ধুনো ধরিয়ে আমার সামনে এসে বসল। আমাকে সেই একইভাবে করজোড়ে আবদার করলো, বাবা ঠাকুর, এই একটা কথা কই। আরে এত সংকোচ করছো কেন, বলো। থাকে এই বাড়ির মেয়ে বউরা একটু আপনার খাওয়ার পর সেই পাতে পেশাব খেতে চাইছে। আপনি যদি কৃপা করিয়ে একটু দেন তয়। সলজ্জে বলল হারান। আমি বললাম, আরে এতে এত কিন্তু কিন্তু করার তো কিছু নেই, তুমি এত লজ্জা পেও না। এবার হারানকে দেখলাম সে যেন বসে আরো কিছু বলবে বলে ভাবছে আমাকে, কিন্তু বলে উঠতে পারছে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হারান, তুমি কি আমাকে আরো কিছু বলতে চাইছো? তাহলে বলে ফেলো, এত দ্বিধা করো না। আমার কথায় সে এবার একটু আশ্বস্ত হলো। বাবা ঠাকুর, এই গ্রামের সবাই বেশ আমরা খেয়ে পড়ি, জমিদারের খাজনা দিয়ে সুখেই বাস করি। কিন্তু মাসখানিক আগে থেকে এই একটা বিপদ এসে এই গ্রামটারেই একেবারে শেষ করিয়ে দিতেছে। তোমাদের তো আগেই বলেছি, সেই ছোট থেকেই কোনো কিছু অমঙ্গলজনক ঘটনা কোথাও দেখলে বা ঘটার থাকলে আমি আগে থেকেই সেটা বুঝতে পারি। এই গ্রামেও পা রেখে প্রথমেই এটা আমার মনে হয়েছিল। এখন হারানকে প্রশ্ন করলাম, কি হয়েছে বলো তো? কি বলবো বাবা ঠাকুর, এই গ্রামে মস্ত বিপদের দিন আইছে। এই গ্রামের উত্তর দিকের শ্মশানের দ্বারে কোনো মানুষ যেতে পারতেছে না। যদি কেউ চলে যাচ্ছে তারই ক্ষতি হয়ে যাচ্ছে। কেমন যেন বেঁকে যাচ্ছে গোটা শরীর, চোখ ঠেলি বেরিয়ে আসতেছে, আর গোঙানির আওয়াজ বের হচ্ছে শুধু মুখ দিয়ে। এমন সময় দেখলাম গ্রামের আরো 2-3 জন এসে হাজির হলো। হারান আমাকে বলল, এনারা আপনাদের সাথে এই নিয়েই কথা বলতে এইছেন বাবা ঠাকুর। যারা এসেছে তাদের মধ্যে বেশ বয়স্ক একজন আমার সামনে এসে হাত জড়ো করে প্রণাম করল। পেন নাম হই ঠাকুর মশাই, আমি এ পাড়ার মোড়ল, নাম পঞ্চানন বাগদি। আমি হাঁড়িতে ফুটতে থাকা খিচুড়িটা খুন্তি দিয়ে একবার দেখে নিচ্ছিলাম, পাছে ধরে না যায়। তারপর তাদের হাতের ইশারায় বসতে বললাম। হারানকে পঞ্চানন বাগদি বলল, হারান, একটু তামাক সেজে নিয়ে আয় তো। হারান উঠে তামাক সাজতে যাচ্ছিল, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, বাবা ঠাকুর, আপনার এই তামাক চালিত? হ্যাঁ, নিশ্চয়ই চলে, আমি তোমাকেই বলবো ভাবছিলাম। হারান বাকিদের জন্য তামাকটিকে সেজে নিয়ে এলো, আর আমার জন্য সব নিয়ে অনুগ্রহের ভঙ্গিতে এসে বলল, বাবা ঠাকুর, এই আপনি তাহলে সেই যে নিন আপনারটা। সে যাতে বাগদি নমঃশূদ্র, কাজেই আমি আমার হুঁকো নিজে সেজে ধরিয়ে নিলাম। নিবৃষ্ট মনে হুঁকোতে টান দেওয়া চলেছে, এমন সময় পঞ্চানন বাগদি জিজ্ঞাসা করল, ঠাকুর মশাই, আপনারে হারান কিছু কইছে? আমি ঘর ঘর শব্দে টান দিয়েই বললাম, হারানের মুখে কিছুটা শুনছিলাম। আচ্ছা, উত্তর দিকের পথটা কেমন, যেখানে শ্মশানটা আছে? জায়গাটা একটু বুঝিয়ে বলো তো। পঞ্চানন ধোঁয়া ছেড়ে মুখোটা আরেকজনের হাতে দিয়ে বলল, আগে এই পাড়ার পথ ধরি নাক বরাবর উত্তর দিকে আধা মাইলটা গেলেই গ্রামের শ্মশান পড়ে। পথের ডান দিকে একদম ধারেই একটা মস্ত বেল গাছ, তার পাশ ধরে ভিতরে এগুলোই শ্মশান। আমি সব মন দিয়ে শুনছিলাম, আর খিচুড়ির হাঁড়িটা মাঝে মাঝে দেখে নিচ্ছিলাম। পঞ্চাননের কথা বলা শেষ হলে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কি এমন ঘটেছিল যে হঠাৎ করে তোমাদের গ্রামে এই রকম একটা অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু হলো? তোমাদের কারো কিছু জানা আছে? আমার এই কথায় ওরা পরস্পর নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। পঞ্চানন বাগদি এবার মুখ খুলল।
আগে ঠাকুর মশাই, এই গ্রামের জমিদার কর্তা এমনি খুব ভালো মানুষ, কিন্তু তার এ গ্রামের বাইরের অন্য লোকের জমি জমায় খুব লোভ। সেই সব জমি হড়পে নেওয়ার জন্য অনেক কিছু করেছেন। তো শেষে মাস দেড়েক আগে একজন কাপালিককে নিয়ে এসেছিলেন এসব করবার জন্যে। সে তার কি ভয়ঙ্কর রূপ, সে আপনারে কি বলবো। এই লম্বা চওড়া, চোখ দুটো টক টক করছি একদম লাল, মাথায় জটা, গলায় মানুষের খুলির মালা। দেখলি ভয়ে হাত পা ঠান্ডা মেরে যায়। জমিদার কর্তা তারে ওই শ্মশানে ঠাঁই করিয়ে দিলেন। কিন্তু সে কি বলবো আপনারে ঠাকুর মশাই, সে কাপালিক আসার 3-15 বাদেই কি হলো জানি নে, আমরা একদিন ভোরবেলায় মাঠে যাওয়ার সময় দেখি ওই কাপালিক শ্মশানেই মরি পড়ি আছে। সে যে কি ভয়ঙ্কর কাণ্ড আপনারে কি বলবো ঠাকুর মশাই। মুখটা হা করিয়াছে, চোখ দুটা ঠেলি বাইরে বেরিয়ে আসেছে, ঘাড়টা লটকে গেছে। ও ও অমন ধারা একজন সন্ডা মার্কা মানুষ একেরে দৌড়ে মুচড়ে গেছে। এখনো ভাবলি গায়ে কাটা দিয়ে ওঠে। এদিকে সেদিন দুপুরে আমরা খবর পেলাম জমিদার কর্তা পক্ষাঘাতে পড়িছে। আমি মন দিয়ে সবটা শুনছিলাম। শোনা হয়ে গেলে হারানকে বললাম, কাল সকালে একবার আমাকে ওই শ্মশানে নিয়ে যেও তো। শ্মশানে যাওয়ার কথা শুনে হারানের মুখ কেমন যেন একাশে হয়ে গেল। আমি আবার বললাম, আচ্ছা বেশ, শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি আমাকে দূর থেকে দেখিয়ে দিও। আমার এই কথায় হারান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। রাত বেশ হয়েছিল। পঞ্চানন এবং বাকি 3 জন এবার আমাকে প্রণাম জানিয়ে উঠে পড়ল। আচ্ছা ঠাকুর মশাই, আজ উঠি, অনেক রাত হলো। আপনি সারাদিন পথ হেঁটে ক্লান্ত হইয়াছেন। শুধু একটি কথা বলি, আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ওই পথ ধরেই আমাদের জমি জিরেত, কি যে করব কিছু ভেবে পাচ্ছি নে। ওই পথে গেলি সব বেঘরে মরবো, আবার না গেলি মাঠের ফসল মাঠে নষ্ট হবে। তখন ছেলেপিলে নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। আচ্ছা আসি এখন তবে। ওরা সবাই চলে যেতে আমিও তাড়াতাড়ি খাওয়া সেরে নিলাম। কলা পাতা আগে থেকেই কেটে রেখেছিল হারান। সেই কলা পাতায় খেয়ে বাকিটা হারানের হাতে তুলে দিলাম। তার বাড়ির মেয়ে বউরা আবার অপেক্ষা করে আছে ব্রাহ্মণের পাতে প্রসাদ খাবে বলে। আমার হাত থেকে কলা পাতা আর খিচুড়ির হাঁড়িটা নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করে ভিতর বাড়িতে চলে গেল। তার খাওয়া হয়ে গেলে আমাকে আর 1 দফা তামাক টিকে দিয়ে যাওয়ার কথা বললাম। আগে থেকেই খড়ের বিছানা প্রস্তুত করে রেখেছিল হারান। তাতে শুয়ে আপন মনে ঘটনাটা ভাবতে লাগলাম। বুঝতে পারছি
সামনে হারান দাঁড়িয়ে আছে তামাক খাওয়ার সরঞ্জাম নিয়ে। আমি পাশের মাটির ঘটি থেকে জল খেয়ে তামাক সাজলাম। তারপর গড় গড় আধ মাইলের মতো হেঁটে পৌঁছে গেলাম সেই শ্মশান ধারের বেল গাছটার কাছে। তবে বেশি কাছে যাওয়া হলো না। হারান এতটাই আতঙ্কিত হয়ে আছে যে বেলগাছ থেকে 30 গজ দূর থেকেই ডান হাতের তর্জনী তুলে আমাকে দেখিয়ে দিল। আমি যেতে চাইলে সে আমাকেও যেতে দিল না। ওই দূর থেকেই বেলগাছটা দেখে আমরা ফেরার পথে পা বাড়ালাম। ফেরার সময় বাকি গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল হারান। বাংলাদেশের সব গ্রামের চিত্র প্রায় একই রকম, তবুও যতবার ঘুরে দেখি যেন প্রতিবার নতুন লাগে। এই শহরের মতো একঘেয়েমি সেখানে নেই। বেশ লাগছিল ভোরের ফুরফুরে হাওয়ায় বাগান ক্ষেতের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে। এইভাবে নিম দাঁতন চিবোতে চিবোতে ঘুরতে ঘুরতে বাগদি পাড়া দিয়ে হেঁটে চলেছি। এমন সময় দেখলাম সামনের রাস্তার ধারে এক চালায় প্রচুর লোকজনের ভিড়। কি ব্যাপার, ওখানে এত ভিড় কেন? আরানও বুঝতে পারছিল না। দেখে তো মনে হচ্ছে এরা সবাই রামের বাড়িতে ভিড় করিছে। সব মহিলা পুরুষ দাঁড়িয়ে নিজেদের মধ্যে নিচু গলায় কি যেন সব আলোচনা করছে। তাদের চোখে মুখে একটা চাপা আতঙ্ক। আমি দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ লক্ষ্য করলাম, তারপর এগিয়ে গেলাম ভিড়ের কাছে। আমার সঙ্গে হারানও এগিয়ে এলো। আমি কিছুটা এগিয়ে যেতেই দুজন লোক আমাকে লক্ষ্য করলো। তারাও ব্যস্ত হয়ে এগিয়ে এসে আমাকে প্রণাম করে বলল, এগিয়ে আসেন বাবা, আসেন। বুঝতে পারলাম আমি যে গতকাল সন্ধ্যায় হারানের বাড়িতে আশ্রয় নিয়েছি সেটা গোটা গ্রাম জেনে গেছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কিছু কি ঘটেছে? আমাকে দেখে গ্রামের বাকি মানুষগুলো এবার সাহস পেল। একজন হাত চুর করে সভয়ে বলল, আগে রামের মিটারে কেউ বান মেরিছে মনে হয়। আমার মনে হলো এই লোকটা বোধহয় ঠিক বলছে না। গ্রামের মানুষরা একটুতেই আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ে যে কোনো ঘটনাকে তিল থেকে তাল করে ফেলে। আমি তাই এখানে এদের মাঝে কথা না বাড়িয়ে হারানকেই বললাম, ব্যাপারটা কি হয়েছে আমি বোধহয় বুঝতে পারছি, তুমি একবার আমাকে ভিতরে নিয়ে চলো তো। আমার কথায় হারানের চোখগুলো জল জল করে উঠল। আপনি বুঝে গেছেন বাবা ঠাকুর, কি হয়েছে রামের মাইয়েটার? অত্যন্ত আগ্রহে সে আমাকে জিজ্ঞাসা করল। আমি হারানের প্রশ্নে একটু বিরক্ত হলাম। ধমকের সুরে তাকে বললাম, কি হয়েছে এখন এসব বলার সময় নেই হারান। আমি ঘটনাটা আন্দাজ করছি মাত্র, ভিতরে গেলে সবটা বুঝতে পারবো। এখন চলো, আমাকে ওই বাড়ির ভিতরে নিয়ে চলো। আমার এই কথায় পাশের সেই দাঁড়িয়ে থাকা লোকটা কি বুঝলো কে জানে, সেই আমাকে করজোড়ে রামের বাড়ির দিকে নিয়ে চলল। ভিড় করে দুপাশে দাঁড়িয়ে থাকা লোকজন ভক্তি ভরে মেঠো পথ থেকে সরে দাঁড়ালো। এগিয়ে আসেন বাবা, আসেন বলে সে আমাকে আর হারানকে নিয়ে বাড়ির উঠোনে প্রবেশ করল। বেশ বড় উঠোন। উঠোনের অন্য প্রান্তে আধ মানুষ সমান উঁচু দাওয়া। সেই দাওয়ায় একটা বছর সাতেকের মেয়ে মেঝেতে কেমন বেঁকে শুয়ে পড়ে আছে। থেকে থেকে আরো বেঁকে যাচ্ছে সাপের মতো, আর মুখ থেকে গোঙানি বেরিয়ে আসছে। তার মা কপাল চাপড়ে কাঁদছে,
আর বাবা দাওয়ার একটা বাঁশের খুঁটি ধরে আতঙ্কিত মুখে মেয়ের দিকে তাকিয়ে ভয় কাঁপছে। হারান আমাকে আঙুল তুলে ওই দিকে দেখিয়ে বলল, ওই দেখেন বাবা ঠাকুর, ওই রামবাগদি আর ওর বউ চাপা, আর ওই ওর মেয়ে রাধা। বড় লক্ষ্মী আর ফুটফুটে মাইয়েডার এ কি দশা হলো গো। কথাটা বলতে বলতেই হারান হাউ হাউ করে কেঁদে উঠল। সত্যি মেয়েটির এই দুর্বিষহ অবস্থা দেখে আমারও চোখে জল এসে গেল। নিজেকে সম্বরণ করে হারানকে বোঝাতে লাগলাম, হারান, বিপদের দিনে ভয় পেতে নেই, তাতে বিপদ আরো চেপে ধরে। মাথা ঠান্ডা করো, নিজেকে শান্ত রাখো। আমাদের কথাগুলো বোধহয় রামবাগদি শুনতে পেয়েছিল। সে আমাদের দিকে তাকালো, তারপর ভিড় কাটিয়ে সে পাগলের মতো দিশেহারা হয়ে দৌড়ে এসে আমার পায়ের উপর লুটিয়ে পড়ল। আরে আরে, এ কি করছো? ওঠো ওঠো। আমি তাকে মাটি থেকে তুলে শান্ত করার চেষ্টা করলাম, তাকে বোঝাতে লাগলাম। কিছুক্ষণ বোঝানোর পর সে শান্ত হলো। তখন তাকে জিজ্ঞাসা করলাম, আজকে ভোরবেলা কি ঘটেছিল, আমাকে সবটা বলো। আইস দাদা, ভোরবেলায় ও ছাগল দুটোরে নিয়ে খেলতে খেলতে ওই উত্তর দিকের পথে চলে গিয়েছিল। অনেক বলেছি, কথা শোনে না, কম উঠে। খানিক পর ছাগল দুটা পাগলির মতো ডাকতে ডাকতে ফিরে এলো, কিন্তু রাধা ফিরলে নে। আমি আর সব গ্রামের মাতব্বররা বসি তামুক খাচ্ছিলাম। আমরা তো প্রথমে বুঝতে পারি নাই, তারপর চাপা কাঁদি কাঁদি ছুটে এসে কইল যে রাধা কোথায়। আমরা সবাই নিয়ে ছুট লাগালাম খুঁজতে। বেশ কিছুক্ষণ খোঁজার পর ওই ওই উত্তরে বেল গাছের নিচে পাওয়া গেল বটে, কিন্তু সে মেয়ে তো অজ্ঞান হয়ে পড়িয়াছে। বাড়ি এনে জ্ঞান ফেরিবার পর থেকে এইরকম করতে শুরু করেছে বাবা ঠাকুর, এরকম করতে শুরু করেছে। কথা বলতে গিয়ে এবার রামের গলাখানা আবার কেঁপে উঠল, চোখ দুটো জলে ভরে গেল। আমি এবার নিজেই এগিয়ে গেলাম দাওয়ার দিকে। সেখানে গিয়ে দাঁড়াতেই মাটিতে পড়ে থাকা রাধা আমাকে দেখে খিলখিল করে বিশ্রী একটা হাসি হাসতে লাগলো। আমি চুপ করে তাকে দেখে যাচ্ছি। তার হাসির বেগ আস্তে আস্তে বাড়তে লাগলো, আর হাসতে হাসতে ক্রমশ বেঁকে যেতে লাগলো। তারপর হঠাৎ তার হাসি বন্ধ হয়ে গেল। আমার দিকে তাকিয়ে এক অন্য রকমের যান্ত্রিক ভারী কণ্ঠে চিৎকার করে বলল, কেউ বাঁচবে না এই গ্রামে, পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে, আমার কোপ থেকে কারো নিস্তার নেই। আমি তখন এক মনে গায়ত্রী মন্ত্র জপ করে চলেছি। সেই গায়ত্রী মন্ত্র জপ করতে করতেই রাধার মাথার কাছে বসে মাথায় হাত রেখে চোখ বুজে জপ করতে লাগলাম। তার দেহ তখন কয়লার গনগনে আঁচের মতো উত্তপ্ত হয়ে আছে। আস্তে আস্তে রাধা শান্ত হয়ে গেল। তার মায়ের দিকে তাকালো, বাপের মুখের দিকে দেখল, তারপর ঘুমিয়ে পড়ল। আমি মেয়েটির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তারপর চাঁপাকে বললাম, মা, একে এই দাওয়ায় বিছানা করে শুইয়ে দাও। এবার রামবাগদি কাঁদতে কাঁদতে আমার পা ধরে লুটিয়ে পড়ে বলল, বাবা, আপনি ভগবান, আমার মেয়েরে রক্ষা করেন, আমার রাধাকে দেখেন বাবা ঠাকুর, একটু দেন। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। মহাশূন্যের দিকে তাকিয়ে এক মনে অবাক হয়ে ভাবতে লাগলাম, হে পরম ব্রহ্ম, কি লীলা তোমার! কার অপরাধের শাস্তি তুমি কাদের দিচ্ছ? দেখতে দেখতে গোটা বাগদি পাড়ার মেয়ে পুরুষরা ভিড় করে জড়ো হলো আমাকে দেখার জন্য। তারা ভেবেছে আমি হয়তো আমার অলৌকিক ক্ষমতার জোরে এই অসাধ্য সাধন করেছি। কিন্তু আমি এই সরল গ্রামবাসীদের কি করে বোঝাই যে এখানে আমার কোনো কেরামতি নেই? এবার ভিড় ঠেলে পঞ্চানন বাগদি হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। রাম বাগদি, হারান বাগদি আরো কয়েকজনের সঙ্গে করজোড়ে নতমস্তকে পঞ্চানন
আমার কাছে এসে বলল, ঠাকুর মশাই, এখন আপনি আমাদের ভরসার রক্ষাকর্তা। আপনি না বাঁচালিয়ে আমাদের বিয়ে করি ফেরান দিতে হবে। আমি সব গ্রামের লোকেদের ওই মোড়ল হিসেবে আপনার পায়ে পড়ছি ঠাকুর মশাই। এ কথার কি উত্তর দেব আমার জানা নেই। আমি চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পরে আমি চুপ করে বসে আছি দেখে পঞ্চানন আবার আমাকে শোধালো, ঠাকুর মশাই, আমি চেষ্টা করতে পারি মোড়ল মশাই, বাকি সবটাই মায়ের ইচ্ছে। আমি এখন এই দাওয়ায় বসবো একটু একা, তোমরা ঘন্টাখানেক বাদে এসো, তখন কথা বলবো। পঞ্চানন, হারান এবং রাম নিজেদের মুখের দিকে চাওয়াচাওয়ি করল। তারপর গ্রামবাসীদের সবাইকে বাইরে পাঠিয়ে দিয়ে পঞ্চানন আমাকে বলল, ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যা বলবেন তাই হবে। আমরা সকলে বাইরে আসি, ঘন্টাখানেক পরেই আসতেছি। সবাই প্রণাম জানিয়ে চলে গেল। রাম বাগদি তখন ভক্তিপূর্বক আমাকে দাওয়ায় নিয়ে গিয়ে রাধার মাথার কাছে বসতে দিল। পূর্ব দিকে মুখ করে আমি রাধার মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বড় সুশ্রী মিষ্টি মেয়ে, সরল নিষ্পাপ শিশু, দেখে মনে বড় মায়া হলো। অকাতরে ঘুমোচ্ছে। শ্যামলা রঙের উপর টানা টানা চোখ, টিকালো নাক, প্রায় কোমর পর্যন্ত নেমে আসা ঘন কালো চুলে বিনুনি বাঁধা, সারা মুখে গায়ে ধুলো কাঁধা মেখে ঘুমিয়ে পড়ে আছে অজ্ঞান হয়ে পড়ে থাকার মতো। নিজের অজান্তে কি কষ্টটাই না ভোগ করতে হয়েছে তাকে, এসব ভেবে মনটা বিষণ্ণ হয়ে গেল। পায়ের উপর পা তুলে পদ্মাসনে বসে চোখ দুটো বন্ধ করে স্মরণ করতে লাগলাম দেবী মহামায়া। আমরা তার গল্পের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে এই ঘরের বাইরে যে একটা ব্যস্ত জগৎ আছে সেটা আমাদের খেয়ালই ছিল না। এতক্ষণে বাস ট্রামের আওয়াজ আবার আমাদের কানে এসে পৌঁছলো। এখন তারানাথ কিছুক্ষণ দম নেওয়ার বিরতি নিয়েছে, চুপ করে সিগারেট টানবে, এটা আমরা জানি। এই সুযোগে কিশোরী একটা প্রশ্ন করল, আচ্ছা, শুক্লপক্ষের নবমী তিথির সঙ্গে আত্মাশক্তি মহামায়ার কি যেন একটা সম্পর্কের কথা বললেন, সেটা কি ব্যাপার? তোমাদের আদ্যাস্তব জানা নেই। শোনো, দেবী মহামায়া হলেন এই বিশ্বের আদি প্রকৃতি শক্তি। তাকে এই মহাবিশ্বের প্রসবিনীও বলা যেতে পারে। বিভিন্ন সময়ে স্থান বিশেষে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন সংকটের হাত থেকে এই জীব জগৎকে রক্ষা করতে। আদ্যাস্তবে দেবীর সমস্ত রূপ বর্ণিত আছে। যেই আদ্যাশক্তি মহিষাসুরের অত্যাচারের হাত থেকে জীবকুলকে রক্ষা করতে দেবী দুর্গতি নাশিনী হয়ে এই ধরায় আবির্ভূতা হয়েছিলেন, যে আদ্যাশক্তি এই বঙ্গদেশে দেবী কালী, সেই আদ্যাশক্তি বারাণসীতে দেবী অন্নপূর্ণা। তেমনি তিনি কৃষ্ণপক্ষের একাদশী রূপে বিরাজিতা, আবার শুক্লপক্ষের নবমী রূপে।
সত্যি তারানাথ আমাদের এত সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিল, আমাদের মনের সমস্ত প্রশ্ন দূর হয়ে গেল। এই জন্যই আমরা তারানাথের গুণমুগ্ধ শ্রোতা। তারানাথের সিগারেট শেষ হলে সে আবার গল্পে ফিরে এলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি সেই সকাল থেকে রাধার মাথার কাছে ধ্যানস্থ হয়ে বসে রইলাম। সময় নিজের মতো বয়ে যেতে লাগলো। যখন চোখ খুললাম, দেখলাম সময়ের কাঁটা সকাল ছেড়ে মধ্যাহ্নতে এসে ঠেকেছে। রাধা একইভাবে ঘুমোচ্ছে এখনো। দাওয়ার সামনে উঠোনে হারান বাগদি, রাম বাগদি এবং পাড়ার প্রবীণ মোড়ল পঞ্চানন বাগদি আমার ধ্যান ভাঙার অপেক্ষায় বসেছিল। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এখন একটু কিছু মুখে দেবেন চলেন। আমার আহার করার কোনো ইচ্ছা তখন আর ছিল না। বললাম, একটু দুধ পেলেই হবে, আমার আর কিছু লাগবে না। তা বললেই হয় বাবা ঠাকুর, শুধু একটু দুধে খেলি যে আপনি অভুক্ত হয়ে থেকে যাবেন। আমার গাছে ভালো আম ফলিছে, একটু খেয়ে দেখেন। আপনি আমাদের মাই বাপ, আপনি অভুক্ত থাকলেই আমাদের অকল্যাণ হবে গো বাবা ঠাকুর, অকল্যাণ হবে। মানুষগুলো অনেক আশা নিয়ে আমাকে এমনভাবে অনুরোধ করলো যে আমি তাদের কথা আর ফেলতে পারলাম না। রাজি হয়ে গেলাম। খুব তৎপরতার সঙ্গে রাম তার গাছ থেকে আম পেড়ে নিয়ে এলো। চাঁপা ছুটে গিয়ে গোয়াল থেকে দুধ দুয়ে নিয়ে এলো। গ্রামেরই একটা বাচ্চা ছেলেকে 5 পয়সা দিয়ে পাঠিয়ে দিল ময়রার দোকানে। সে দৌড়ে গিয়ে ফেনি বাতাসা মন্ডা নিয়ে চলে এলো। সব জোগাড় করে নিয়ে এসে হারান বলল, বাবা ঠাকুর, উঠোনের ওদিকে একটু জাল দিয়ে নিতে হবে আপনাকে। তুমি আমার আহার নিয়ে এখন এত উদ্বিগ্ন হইও না, আবার তোমাদের সঙ্গে কিছু কথা আছে। হারান আমাকে থামিয়ে দিয়ে বলল, কথা পরে হবে বাবা ঠাকুর, আপনি সকাল থেকে জল পর্যন্ত খাননি। আগে 2-4টি কিছু মুখে দেন, তারপর কথা হবে। আমি তাদের কথায় রাজি হয়ে গেলাম। উঠোনের একদিকে মাটির পাত্রে দুধ জাল দিয়ে নিলাম। কলা পাতায় গাছ পাকা হিমসাগর আম, ফেনি বাতাসা, মন্ডা, নারকেল কোড়া সব সাজিয়ে আমাকে দিয়ে গেল চাঁপা। হাত জোর করে আমাকে বলল, বাবা, আপনার পেশাদ একটু আমার রাধাটার মুখে যদি দেন, বড় আশীর্বাদ পায় আমার মেয়েটা। আমার চোখে জল চলে এলো। আমি রাধার মুখের দিকে তাকালাম। মনে মনে ভাবতে থাকলাম, মাতৃ আরাধনা করব বলে ঘর ছেড়েছিলাম, আর যেন ছোট্ট উমা আমার কোলেই নিজে থেকে ধরা দিয়েছেন। নিজের মনে পণ করলাম, আজ সব ভেদাভেদ ভুলে যাব। কে ব্রাহ্মণ, কে শূদ্র, এসব ভেদাভেদ আমি ভুলে যাব। চাঁপাকে বললাম, প্রসাদ নয়, আজ রাধা আর আমি একসাথে এক পাতে এই অন্ন গ্রহণ করব। রাধার ঘুম ভেঙে গিয়েছিল। সে ডাগর ডাগর চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি তাকে কোলে তুলে নিলাম। চুপটি করে আমার কোলে বসে রইল। আমি প্রথমে তাকে নিজের হাতে খাইয়ে দিলাম, তারপর নিজে খেলাম। রাধা নিজের হাতে আমাকে খাইয়ে দিল। গাছ পাকা হিমসাগর আম, খাঁটি গরুর দুধ, ফেনি বাতাসা, তার যে কি অপূর্ব স্বাদ! আহা, তোমাদের বলে বোঝাতে পারবো না। রাধা আমাকে খাইয়ে দিলে মনে হলো আমার জীবন যেন ধন্য হয়ে গেল, যেন মা অন্নপূর্ণা আমাকে স্বয়ং নিজের হাতে খাইয়ে দিলেন। আমাদের এই খাওয়ার দৃশ্য দেখে সবার চোখে জল চলে এলো। চাঁপা হাউ হাউ করে কেঁদে সাষ্টাঙ্গে মাটিতে শুয়ে আমাকে প্রণাম করে বলল, বাবা ঠাকুর, তুমি দেবতা। খাওয়া শেষ হলে আমি রাধাকে চাঁপার কোলে দিয়ে বললাম, যাও মা, ওকে ভালো করে স্নান করিয়ে দাও, ওর আর কোনো ভয় নেই। হারান আমার জন্য কলকেতে তামাক সেজে নিয়ে এলো। আমি তামাকে টান দিয়ে এতক্ষণে তাদের বললাম,
শোনো পঞ্চানন, তোমাদের আজ এই অবস্থার জন্য তোমাদের জমিদার কর্তাই দায়ী। তার লোভ তব করব। তোমরা যাও, সবকিছুর ব্যবস্থা করে ফেলো। রাত 9টা নাগাদ আমার কথা মতো কাঁচা দুধ, খই, পাকা কলা, মন্ডা, আম ফিরে গেল। তাদের চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। যতক্ষণ না মশাল হ্যাজাকের আলোটা বিন্দু হয়ে না মিলিয়ে গেল, ততক্ষণ পর্যন্ত আমি তাদের ফিরে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম। আলোগুলো একদম মিলিয়ে গেল। এবার শুধু ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ রইল না। আর চাঁদের জোছনা ও জোনাকিদের মিটমিটে আলো ছাড়া আর কোনো আলোও রইল না। গ্রীষ্মকাল, চারপাশে ফাঁকা, শুধু ধান ক্ষেত। দক্ষিণা হাওয়ায় এবার আমি সামনের পথে হাঁটতে শুরু করলাম। মিনিট 5 হাঁটার পর পৌঁছে গেলাম সেই বেল গাছের কাছে।
বেলগাছের নিচে এসে অদ্ভুত একটা অনুভূতি হলো। এই জায়গাটা অদ্ভুত রকমের থমথমে। একটু দূরেই এত সুন্দর হাওয়া চলছে, কিন্তু এই জায়গাটা কেমন যেন গুমোট হয়ে আছে। গাছের পাতা সব স্থির। আমি ঘামতে লাগলাম। আরো ভালো করে খেয়াল করে দেখলাম কোনো জোনাকি সেখানে দেখা যাচ্ছে না, ঝিঝির ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না। আমি ভিতরে শ্মশানে প্রবেশ করলাম। চাঁদের আলোয় জায়গা ঠাহর করতে কোনো অসুবিধা হলো না। নিস্তব্ধ নিঝুম পরিবেশ, নিজের নিঃশ্বাসের শব্দ নিজের কানে আসছে। মা, তোর অশেষ কৃপা। সাধনার এর চেয়ে আর আদর্শ স্থান কি হতে পারে, মনে মনে বললাম আমি। এবার শ্মশানে প্রবেশ করে বেল গাছের দিকে মুখ করে ধুনি প্রস্তুত করতে শুরু করলাম। গ্রামবাসীদের দেওয়া বেলকাঠের সঙ্গে শ্মশানে শবদাহের আত পোড়া মহাকালের কাঠ নিয়ে একটা পরিষ্কার জায়গায় যন্ত্র মেখে তার উপর ধুনি প্রস্তুত করলাম। এবার নিজের আসনে পদ্মা আসনে বসে একটি কলা পাতায় সাজালাম খই, বাতাসা, মন্ডা, কলা এবং মাটির ভাঁড় ভরে কাঁচা দুধ। মাটির ধুনুচিতে শ্মশানের কাঠ কয়লা সহযোগে ধুনো জ্বালালাম। মন দিয়ে ব্রহ্মদৈত্যকে স্মরণ করে ধুনি পুজো করে তাতে কর্পূর সহযোগে ধুনিতে অগ্নি প্রজ্বলন করে অগ্নি সংস্কার করলাম। দেবী মহামায়া এবং সেই সৌম্যধারী সাধুকে স্মরণ করে শুরু করলাম সাধনা। পরম ব্রহ্মের মন্ত্র আজ দিয়ে গেছেন সেই সৌম্যধারী সাধু। সেই মন্ত্রে জপ চলতে লাগলো আর ঘিয়ের আহুতি। এখন জ্যৈষ্ঠ মাসের শুরু। প্রচণ্ড গরমে আর এই ধুনির আগুনে আমার সমস্ত শরীর দিয়ে ঘামের ধারা বয়ে যাচ্ছিল। চাঁদের আলোর সাথে হোমের ধোঁয়া মিশে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। হালকা দক্ষিণ চিতার আগুনের মতোই দাউ দাউ করে জ্বলছে। কি সাংঘাতিক ক্রোধ! আমার এবার হালকা অস্বস্তি হতে শুরু করেছে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছে কয়েক গুণ, কিন্তু একে ভয় বলা যায় না। এবার আস্তে আস্তে এগিয়ে আসছে অবয়বটা আমার দিকে। না, এ তো নারী নয়, পুরুষের অবয়ব। আমি কি তাহলে ভুল দেখেছি? আরও কিছুটা এগিয়ে আসার পর আমার মনে হলো
আমি ভুল দেখেছি। এ পুরুষ কোথায়? এ তো একজন নারী। আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যেতে শুরু করেছে, মাথা কাজ করতে চাইছে না। এতক্ষণে বুঝতে পারলাম আমার হাত পা কেমন যেন ঠান্ডা অবশ হয়ে আসছে। কি হচ্ছে আজ আমার মতো স্থির বুদ্ধি মানুষের তো এরকম হওয়ার কথা নয়। ওই মুহূর্তে বসে তখন আমার সঙ্গে আগেই ঘটে যাওয়া বীরভূমের শ্মশানের সেই মাথু পাগলির কথা মনে পড়ে গেল। ওফ, আমরতন্ত্রের জেরে কি নাস্তানা বুদিনা করেছিল সে আমাকে পেয়ে, সেই রকমই কি কিছু ঘটছে? এই সব চিন্তা তখন আমাকে ক্রমশ কাবু করে ফেলছে। তখন সেই মুহূর্তে সেই সৌম্যধারী সাধুর মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। মাথায় সঙ্গে সঙ্গে খেলে গেল, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। এই ভাবনা মাথায় আসতেই আমি কিছুটা স্বাভাবিক হলাম। এবার অবয়ব একদম সামনে এসে দাঁড়ালো। সেই মায়াবী অবয়ব মনে হয় আমার মনের দ্বন্দ্ব বুঝতে পেরেছে। মুখে তার পৈশাচিক ক্রূর হাসি। আমার অসহ্য লাগছিল, তাকিয়ে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, কিন্তু চোখের পাতা অবশ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতে পারছি না, তাই সেই দিকেই তাকিয়ে থাকলাম। আর যা দেখলাম তা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। ইনি যে অর্ধনারীশ্বর। আমি অস্ফুট চিৎকার করে বলে উঠলাম, ব্রহ্মদৈত্য! ব্রহ্মদৈত্য এবার নারী পুরুষ মেশানো সদর্প কণ্ঠে বলে উঠলে, আমি পরম ব্রহ্মের উপাসক ব্রহ্মদৈত্য। মনে হলো আমার কানের দুপাশে যেন বাজ পড়ল। বিভৎসই কণ্ঠে আমার কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। ব্রহ্মতেজ যে কি মারাত্মক হতে পারে, তার যে কি ভয়াবহ ক্ষমতা, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এ একমাত্র সেই জানে যে উপলব্ধি করেছে। সেই গগনবেদী কণ্ঠস্বরের রাত জাগা পাখিগুলো একসাথে ভয়ে আর্তনাদ করতে লাগলো। মুহূর্তের মধ্যে কাল বৈশাখীর মতো ঝড় উঠল। বিশ্ব চরাচরের যত শিয়াল কুকুর সব একসাথে কেঁদে উঠল। উফ, কি ভয়ানক, কি ভয়ানক! আমার মনে হচ্ছিল এবার বোধহয় দমটা বন্ধ হয়ে যাবে। তবুও হাত দুটো জড়ো করে ভক্তি ভরে কেঁদে আমি ব্রহ্মদৈত্যকে বললাম, ক্রোধ সম্বরণ করুন প্রভু, শান্ত হন। আমার প্রার্থনা একটিবার শুনুন। আমি কোনো মন্দ অভিপ্রায় আপনার দর্শন পেতে আসিনি। আমার এই কথায় ব্রহ্মদৈত্য আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন। আমার মনোবাসনা তিনি বুঝতে পেরেছেন। সত্যি যে আমার কোনো বদ অভিসন্ধি নেই সেটা বুঝতে পেরে এবার তার ক্রোধ কিছুটা হলেও শান্ত হলো। তিনি একটু নরম কণ্ঠে আমাকে বললেন, শোন রে তারানা, তুই অহিংস, প্রকৃত মাতৃসাধক হতে চাইছিস। সে ক্ষমতা তোর মধ্যে আছে, যদিও এই সংসার থেকে তোর মুক্তি নেই, তবুও তোর সামান্য সাধন ক্ষমতা আছে, সরল বিশ্বাস আছে। তাই তুই ব্রহ্মতেজকে সহ্য করতে পেরেছিস। কিন্তু আবার ক্রোধ থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। এই গ্রাম ছাড়খাড় হয়ে যাবে। আমি যেন এবার একটু আশার আলো দেখতে পেলাম। মনে একটু সাহস পেয়ে বললাম, আপনি শান্ত হন, ভোগ গ্রহণ করুন। ওই নিরীহ শান্ত গ্রামবাসীগুলোর কি দোষ? সরল মনে ভক্তি ভরে ওরা তো সাধু ভেবে ওই কাপালিকের কথা মেনে নিয়েছে। কিন্তু ওই কাপালিক ওদের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছে। জমিদারের কথার বিরুদ্ধাচরণ করার মতো সাহস তো ওই গরিব গ্রামবাসীদের মধ্যে নেই। আমার এই কথায় যেন আবার আকাশ ভাঙল। আবার তেজে ফেটে পড়ে তিনি বলে উঠলেন, না, ওই জমিদার লোভী। অপরের অন্যের ক্ষতি করা যেমন অপরাধ, তেমনি সে অপরাধ মুখ বুজে মেনে নেওয়াটাও অপরাধ। ওরা তাই করেছে, এর শাস্তি পেতে হবে।
ব্রহ্মশাপ ওদের উপর বর্ষিত হয়েছে। সেই শাপ থেকে মুক্তি নেই। আমি একইভাবে তাকে তুষ্ট করে যেতে লাগলাম, শান্ত হতে প্রার্থনা করলাম। ব্রহ্মদৈত্য শান্ত হলেন। আমি ভক্তি ভরে তাকে ভোগ নিবেদন করলাম। ভোগ গ্রহণ করলেন। যে শ্মশানে এতক্ষণ দুর্যোগের ঘোর ঘনঘটা ছিল, এখন সব শান্ত স্নিগ্ধ, চাঁদের আলোয় বিশ্ব চরাচর ভেসে যাচ্ছে। ব্রহ্মদৈত্য বললেন, শোন রে তারারা, আমি যখন জীবিত ছিলাম কালীকৃষ্ণ নামে ব্রহ্মময়ী রূপে এখানে মাকে প্রতিষ্ঠা করেছিলাম। এই ব্রহ্মময়ী মা শ্মশান কালী আমাকে সবটা দেশ দিয়েছিলেন। এই স্থানে তাকে প্রতিষ্ঠা করে এই স্থানকে সাধন ক্ষেত্র বানিয়ে মানুষের কল্যাণকর কার্যের জন্য নিজেকে অর্পণ করতে বলেছিলেন। আমি তার আদেশ মতোই সংসারের সব মোহ মায়া ত্যাগ করে মানুষের কল্যাণের জন্য সেদিন হতে এই শ্মশানে বাস করছি। মায়ের আরাধনা এবং পরম ব্রহ্মের উপাসনা করে চলেছি। কালে কালে শ্মশান জাগ্রত হয়ে উঠতে থাকে। এ বড় সহজ জায়গা নয় তারানাথ। এ স্থানকে কাজে লাগিয়ে সাধক শুধু ভগবান নন, শয়তানকেও জাগিয়ে তুলতে পারে। আর ওই কাপালিক স্থান মাহাত্ম্য বুঝতে পেরেই এই জঘন্য কর্ম করতে এই সাধন পীঠে নিজের সাম্রাজ্য বানাতে এসেছিল। সে যে মারণ উচাটন কর্ম এই স্থানে করেছে, তাতে তার কোনো ক্ষমা নেই। এক ভয়ঙ্কর মৃত্যু তাকে গ্রাস করেছে। আরান পঞ্চানন্দের মুখে শুনেছি কাপালিক কি ভয়ঙ্কর ভাবে ঘাড় মোটকে দুমড়ে মুচড়ে এই শ্মশানে মরে পড়েছিল। ওফ, সত্যি কি ভয়ানক দৃশ্য! দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে উঠতেই আমার শরীরটা কেমন ভয়ে শিরশির করে উঠল। আমি তাকে নিজের আসনেই সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে বললাম, প্রভু, গ্রামবাসীদের এই শাপ থেকে তুমি মুক্তির উপায় বলে দাও। ব্রহ্মদৈত্য আবার বলতে শুরু করলেন, আমি যখন আমার নশ্বর দেহ ত্যাগ করি, তার পূর্ব রাত্রে স্বয়ং মা আমার সম্মুখে প্রকট হন। এই সাধন ক্ষেত্রকে নষ্ট করতে একজন সাধক আসবে 100 বছর পর। সেটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। সে অবিধ শক্তিধর, কিন্তু নিজের শক্তির তেজে অন্ধ। কাপালিক এসেছিল। আবার এও বলেছিলেন একজন মাতৃ সাধক আসবে। আজ তুই এলি। এখন থেকে পুণ্যভূমি আবার অভিশাপ মুক্ত হলো। গ্রামবাসীরা এখন নিরাপদ, কিন্তু জমিদারের এ পাপ থেকে কোনো মুক্তি নেই। তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আমার চোখে ভক্তিতে শ্রদ্ধায় জল চলে এলো। আমি তাকে প্রণাম জানিয়ে বললাম, ভোর হয়ে এলো, ব্রাহ্ম মুহূর্ত। এই সময় আপনার দর্শন সান্নিধ্যে আমার জীবন ধন্য হয়ে গেল। এ যেন আমার বিশ্বরূপ দর্শন হলো। পরম ব্রহ্ম নিজেই পুরুষ, নিজেই প্রকৃতি। তার আদি অন্ত সব এক হয়ে গেছে। সেই পরম ব্রহ্মর প্রকৃত রূপের দর্শন তুমি আজ পেয়েছ তারারা। তুমি তোমার লক্ষ্যে আবার পথ চলতে শুরু করো। বরাকর নদীর ধারে এক যোগী তান্ত্রিক পুরুষের সান্নিধ্য তুমি পাবে। এত বলেই ব্রহ্মদৈত্য অদৃশ্য হলেন। ধুনির আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। পূবের আকাশ লালচে আভায় সাজছে সবে। মনের ভিতরটা হালকা হয়ে গিয়েছে।
পদ্মা আসনে আমি চুপ করে বসে রইলাম। ভোর হলো। গ্রামবাসীরা আতঙ্কিত মুখে ভয়ে ভয়ে শ্মশানে এসে উপস্থিত হলো। আমাকে ধনির সামনে বসে থাকতে দেখে হারান, রাম ও পঞ্চানন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবা ঠাকুর, আমাকে সুস্থ জীবিত অবস্থায় দেখে আনন্দে কেঁদে ফেলল হারান। সবাই দৌড়ে এলো আমার কাছে। আমি সবার উদ্দেশ্যে বললাম, তোমাদের গ্রাম এখন থেকে বিপদ মুক্ত, আবার আগের মতো সাধারণ জীবনযাপন করতে পারবে। পঞ্চানন হাত জোড় করে আমাকে বলল, সব আপনার কৃপা, আপনি আমাদের মাই বাপ, আপনিই রক্ষাকর্তা। আমি এবার সবার উদ্দেশ্যে আদেশের স্বরে বললাম, শোনো, আমি কেউ নই, নিমিত্ত মাত্র। তোমাদের এই শ্মশান এক সাধন পীঠ, পবিত্র ভূমি। একে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। এখানে কোনো ব্যভিচার যদি আবার ঘটে, জেনে রেখো আর তোমাদের এই গ্রামকে কেউ রক্ষা করতে পারবে না। দুবেলা ওই বেলগাছের তলায় শুদ্ধ মনে ভক্তি ভরে দুধ খইয়ের ভোগ দিও, ধূপ ধুনো দিও। পরিষ্কার পরিচ্ছন্ন রেখো এই স্থান। কোনো জমিদারের দরকার তোমাদের হবে না। গ্রামের সবার মঙ্গল হবে। সবাই ভক্তি ভরে বেলগাছের নিচে প্রণাম করল। এতক্ষণে আমার চোখ পড়ল ছোট্ট রাধা তার বাপের পিছন থেকে মুচকি হেসে উঁকি মেরে আমাকে দেখছে। আমি যজ্ঞের আগুন শান্ত করলাম। পুণ্যাহুতি দিয়ে সাধনা সমাপ্ত করে রাধাকে কোলে তুলে গ্রামের পথে ফিরে এলাম। তারানাথ থামল। গল্পের মধ্যে আমরা এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম, কখন যে 9টা বেজে গেছে সেটা আমাদের খেয়ালই ছিল না। বাইরে বৃষ্টি তখন পুরো থেমে গেছে, যদিও আকাশের মুখ গোমড়া হয়ে আছে। না, আপনি তন্ত্র কতটা জানেন সেটা আমাদের জানা নেই, কিন্তু তান্ত্রিক জীবনের অভিজ্ঞতা নিয়ে যে গল্পগুলো আমাদের শোনান, সেটার কোনো তুলনা হয় না। এই রে, আমি ভাবলাম তারানাথ এইবার হয়তো চটে যাবে, কিন্তু তারানাথ কিশোরীর কথায় না রেগে উল্টে হাসি মুখে বলল, এই যে গল্প শুনলে কি শিক্ষা পেলে? হ্যাঁ, যেটুকু পেয়েছ তাতেই খুশি থাকতে হয়। বেশি আকাঙ্ক্ষা ভালো নয়, তাতে জীবনে ক্ষতি হয়। তা তোমরা তো গল্প শুনতেই আসো। হ্যাঁ, তোমরা তো গল্প শুনতেই আসো। সেই মনোবাঞ্ছা যখন পূরণ হয়ে যাচ্ছে, তখন আর অন্য কোনো বিষয়ে আবার মাথা ঘামানোর দরকার কি?